সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিদিতা শেহরিনের। রিদিতা শেহরিনের নিয়মিত গল্প আড্ডায় আজ শুনবেন জহির রায়হানের আরেক ফাল্গুন। শুরু হচ্ছে আরেক ফাল্গুন, পর্ব 6। সদরঘাটের মোড়ে কবি রসুলের সঙ্গে দেখা হয়ে গেল লেখক বজলে হোসেনের। পরনে একটা ট্রপিক্যাল প্যান্ট, গায়ে লিনেনের শার্ট, পায়ে একজোড়া সদ্য পালিশ করা চকচকে জুতো। লেখক বজলে হোসেন যান্ত্রিক হাসি ছড়িয়ে বলল, আরে রসুল যে, কি খবর, কোথায় যাচ্ছ? রসুল বলল, এখানে এক দর্জির দোকানে কিছু কাপড় সেলাই করতে দিয়েছিলাম, নিতে এসেছি। তুমি কোথায়? আমার কি আর ঠিকানা আছে ভাই? এই বেরিয়েছি, কোথাও একটু আড্ডা মারা যায় কিনা সেই খোঁজে। তাই এসো না, রিভার ভিউতে বসে এক কাপ চা খেতে খেতে গল্প করা যাক। না, চা আমি খাবো না, রোজা রেখেছি, গম্ভীর গলায় জবাব দিল রসুল। তারপর ওর জুতো জোড়ার দিকে কটমট করে তাকালো সে। বজলে ভ্রু কুঁচকে বলল, রোজা আবার কেন? যতদূর জানি এটা তো রোজার মাস নয়। পরক্ষণে বুঝতে পারলো ব্যাপারটা। ও হ্যাঁ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য, তাই না? বলেই শব্দ করে হেসে উঠল। কিন্তু পর মুহূর্তে কবি রসুলের রক্তলাল চোখ জোড়ার দিকে দৃষ্টি পড়তে মুখটা পাংশুটে হয়ে গেল ওর। ভয়ে ভয়ে বলল, কি ব্যাপার, অমন করে তাকিয়ে আছো, কি ভাবছো? তোমার ধৃষ্টতারও একটা সীমা থাকা উচিত। ওর কথা শুনে মুখটা কালো হয়ে গেল বজলে হোসেনের। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, দেখো রসুল, আমরা হলাম সাহিত্যিক। সমাজের আর 10টা লোক মিছিল কি শোভাযাত্রা বের করে পুলিশের লাঠি গুলি খেয়ে প্রাণ দিলে আমাদের কিছু এসে যায় না। কিন্তু আমাদের মৃত্যু মানে দেশের একটা প্রতিভার মৃত্যু। নিজের জ্ঞানগর্ভ ভাষণে নিজেই তৃপ্তি বোধ করল বজলে হোসেন। তো ওর কথা শুনে সমস্ত দেহটা জ্বালা করে উঠল কবি রসুলের। আশ্চর্যভাবে রাগটা সামলে নিয়ে বলল, রাস্তার উপর দাঁড়িয়ে এই নিয়ে তোমার সঙ্গে আমি আর তর্ক করতে চাই না, বুঝলে? আমার এখন অনেক কাজ আছে। আমারও অনেক কাজ, বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না বজলে। চায়ের নেশা পেয়েছে ওর। রিভার ভিউতে যাবে। রিভার ভিউতে বসে এক কাপ চা আর একটা চপ খেয়ে আবার বেরিয়ে পড়লো সে। ডলির সঙ্গে এঙ্গেজমেন্ট আছে। ভাবতে এখনো অবাক লাগে বজলের, কাল হঠাৎ এমন অপ্রত্যাশিতভাবে ডলি ওর কাছে ধরা দিল। কিন্তু কেন? এ কি ওর ক্ষণিক দুর্বলতা, না বজলেকে সে অনেক আগে থেকেই ভালোবাসতো? হয়তো কোনোটা সত্য নয়, অথবা হয়তো প্রথমটা সত্য। কাল রাতে সিনেমা দেখে ফেরার পথে ডলি যেন বড় বেশি দুর্বল হয়ে পড়েছিল। ঈষৎ কাঁধ হয়ে মাথাটা রেখেছিল ওর কাঁধের উপরে। বজলে ওকে আলিঙ্গন করতে চাইলে ডলি বাধা দিয়ে বলেছিল, না, এখন আমায় এমনি থাকতে দাও বজলে। খানিকক্ষণ চুপ করে থেকে বলেছিল, কাল যদি তোমাকে ডাকি বেড়াতে বেরোবে তো আমার সঙ্গে? একটু ভেবে নিয়ে ডলি জবাব দিয়েছিল, হ্যাঁ, বেরোবো বিকেলে, যদি পারো বাসায় এসো। বাসায় এসে বজলে দেখলো ডলি আগে থেকেই সেজেগুজে বসে আছে। পরনে একটা মেরুন রঙের শাড়ি, গায়ে একটা সাদা ব্লাউজ। চুলে আজ খোপা বাঁধেনি, বেনুনি করে ছেড়ে দিয়েছে পিঠের উপরে। বজলে বলল, তুমি তো দেখছি তৈরি হয়ে বসে আছো, বেশ, চলো। বজলেকে দেখে মৃদু হাসলো ডলি। বলল, চা খাবে না? বজলে বলল, খাবো, তবে ঘরে নয়,
আজ বাইরে। রাস্তায় নেমে ডলি জিজ্ঞেস করলো, কোথায় যাবে? হাতের ইশারায় একখানা রিক্সা থামিয়ে বসলে জবাব দিল, আগে একবার রিক্সায় তো ওঠা যাক, তারপর দেখা যাবে। রিক্সায় উঠে কিছুক্ষণ লক্ষ্যবিহীনভাবে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগলো ওদের। রেস্তোরাঁয় বসে 2 কাপ কফি আর কিছু পেস্ট্রি খেল। বজলি সিনেমা দেখার পক্ষে ছিল। ডলি নিষেধ করে বলল, রোজ সিনেমা দেখতে ওর ভালো লাগে না, তার চেয়ে শহরতলিতে কোথাও বেড়াতে গেলে মন্দ হয় না। বজলি বলল, দি বেস্ট আইডিয়া, চলো যাওয়া যাক। ডলি বলল, চলো। খানিকক্ষণ পর বজলে আবার বলল, সন্ধ্যার পর মাহমুদের ওখানে যাবার কথা আছে, তুমি যাবে তো? ডলি বিরক্তির সঙ্গে উত্তর দিল, আমি কেন ওর ওখানে যাব? ওখানে কেউ থাকবে না ডলি, আমরা নিরিবিলিতে গল্প করব। ডলি ঈষৎ লাল হয়ে বলল, না। বিকালে চা খেতে বসে শাহেদ প্রশ্ন করল, কাল রাতে আমার বিছানায় যে শুয়েছিল লোকটা কে রে আপা? আসাদ সাহেব, ইউনিভার্সিটিতে পড়ে। তোমাদের দলের লোক বুঝি? না। ইস, না বললেই হলো, আমি দেখলে চিনি না জানো। চিনেছ, বেশ করেছ, এখন চুপ করো। কেন চুপ করব? শাহেদ রেগে উঠল। লোকটার জ্বালায় কাল রাতে একটু ঘুমোতে পেরেছি নাকি? ঘুমের ভেতর অমন হাত পা নাড়তে আমি জন্মে কাউকে দেখিনি বাবু। মাঝরাতে ইচ্ছে করছিল জানালা গলিয়ে বাইরে ফেলে দিই। ওর কথা শুনে শব্দ করে হেসে উঠল সালমা। শাহেদ বলল, তুই হাসছিস? আমার যা অবস্থা হয়েছিল তখন! আর শুধু কি হাত পা ছুটছিল নাকি, ঘুমের ঘরে কি যেন সব বলছিল বিড়বিড় করে, আর মাঝে মাঝে বিকট চিৎকার করে উঠছিল। উহ, কেমন করে যে রাতটা কেটেছে আমার! হাসতে গিয়েও মুখে আঁচল চাপা দিল সালমা। বলল, দাঁড়াও না, আজ রাতেও তোমার ওখানে থাকবে সে। আজকেও থাকবে মানে? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো শাহেদ। তুই কি আমায় ঘর থেকে তাড়াতে চাস আপা? কেন? বেশ, তোমার যদি ওখানে ঘুম না আসে তাহলে আলাদা করে বিছানা করে দিব, সেখানেই থেকো। তাই দিস। শাহেদ শান্ত হাসল। ওর মাথার চুলগুলোর মধ্যে হাত বুলিয়ে দিয়ে সালমা একটু পরে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, আমার কোনো চিঠিপত্র এসেছে? শাহেদ সংক্ষেপে ঘাড় নাড়ল, না তো। শুনে বিমর্ষ হয়ে গেল সালমা। রওশনের শেষ চিঠি পেয়েছে সে অনেক দিন। এত দেরি তো কোনোবার হয় না। সালমার মনে হলো হয়তো তার অনেক অসুখ করেছে, না হলে চিঠি লিখছে না কেন। ভাবতে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল ওর। তখন না বললেও মাহমুদের ওখানে যেতেই হলো ডলিকে। শাহানাকে নিয়ে মাহমুদ তখন বাইরে বেরোবার তোড়জোড় করছিল। ওদের দেখে খুব খুশি হলো সে। বলল, তোমরা এসেছো, বেশ ভালো হয়েছে, চলো একসঙ্গে বেরোনো যাবে। বজলি শুধালো, যাচ্ছ কোথায় তোমরা? মাহমুদ বলল, শাহানা যাবে ওর এক বান্ধবীর বাসায়, আর আমি একটা অফিসিয়াল কাজে। মাহমুদকে ইশারায় এক পাশে ডেকে নিয়ে এলো বজলে। তারপর ধমকের সুরে বলল, তুমি একটা আস্ত গবেট। ডলিকে নিয়ে এখানে কেন এসেছি এই সামান্য ব্যাপারটা বোঝো না? বলেই মুচকি হাসল সে। ক্ষণকাল ওর দিকে তাকিয়ে ডলির দিকে এগিয়ে গেল সে। তারপর বলল, আপনারা এখানে বসে গল্প করুন, আমি শাহানাকে নিয়ে একটু ঘুরে আসছি। ডলি ব্যস্ততার সঙ্গে বলে উঠল, আপনারা কখন ফিরবেন? মাহমুদ কাঁধ ঝাঁকিয়ে জবাব দিল, এই তো যাব আর আসব। শাহানা অকারণে হাসল একটু। ডলি সে হাসির কোনো অর্থ খুঁজে পেল না। ওরা চলে গেলে দরজাটা ভেজিয়ে দিয়ে এলো বজলে। ঘরে এখন ওরা দুজন ছাড়া আর কেউ নেই।
এখন ইচ্ছে করলেই নির্বিঘ্নে পরস্পরকে আলিঙ্গন করতে পারবে ওরা। ডলির পাশে এসে বসলো বজলে, তারপর দু হাতে ওকে কাছে টেনে এলো। ডলি বিরক্তির সঙ্গে বলল, এসব কি হচ্ছে? বজলে ওর কানের কাছে মুখ এনে বলল, এখন আর আমায় বাধা দিও না ডলি। ডলি কপট হেসে বলল, ও, এই জন্যে বুঝি আসা হয়েছে এখানে? হ্যাঁ, এই জন্যে। ডলিকে দৃঢ়ভাবে আলিঙ্গন করল সে। ডলি এবার আর বাধা দিল না। রাত 8টা বাজার তখনও কিছু বাকি ছিল। আকাশের ক্যানভাসে সোনালি তারাগুলো মিটমিট করে জ্বলছে। কুয়াশা ঝরছে। উত্তরের হিমেল বাতাস বইছে ধীরে ধীরে। শাহিদের হাত ধরে ছাদে উঠে এলো সালমা। ছোট্ট ছাদ। আরো অনেকেই তখন আশেপাশের ছাদে উঠে গল্প করছিল। সালমা শুনল রাজ্জাক সাহেব তার গিন্নিকে বলছেন, দেখো, আগে থেকে সাবধান করে দিচ্ছি, কাল ছেলে মেয়েদের কাউকে বাইরে বেরোতে দিবে না। না না, যেমন করে হোক ওদেরকে আটকে রেখো ঘরের মধ্যে। কে জানে কাল কি হয়, হয়তো সেবারের মতো গুলি টুলি করবে ওরা। শুধু রাজ্জাক সাহেবই নন, সবার মুখেই একটা দুশ্চিন্তার ছাপ। কাল নিশ্চয়ই কিছু একটা ঘটবে। কি ঘটবে কে জানে। হয়তো রক্তপাত হবে, প্রচুর রক্তপাত। সালমা শুনল রাজ্জাক সাহেবের গিন্নি প্রশ্ন করেছেন, আর কতকাল এসব চলবে বলো তো? রাজ্জাক সাহেব জবাব দিলেন, জানি না। কেউ জানে না কতকাল এমনি উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিয়ে ওদেরকে থাকতে হবে। এমনও সময় এসেছে মাঝে মাঝে যখন মনে হয়েছে এবার বুঝি তারা শান্তির নাগাল পেল, কিন্তু পরক্ষণেই তাদের সে ভুল ভেঙে গেছে। হিংসার নখর আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে ওরা। হতাশায় ভেঙে পড়ে বলেছে, আর পারি না। সালমা শুনল রাজ্জাক সাহেব বলছেন, কতকাল চলবে সে কথা ভেবে কি হবে, তুমি শুধু কাল ছেলে মেয়েগুলোকে সাবধানে রেখো। গিন্নি বললেন, বেশ, রাখবো। আর অমনি সময় অকস্মাৎ সমস্ত শহর কাঁপিয়ে অযুত কণ্ঠের স্লোগানের শব্দে চমকে উঠল সবাই। যারা ঘুমিয়ে পড়েছিল তারা ঘুম থেকে জেগে উঠে উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করল, কি হলো? ওরা কি গুলি চালালো আবার? আকাশে মেঘ নেই, তবু ঝড়ের সংকেত। বাতাসে বেগও নেই, তবু তরঙ্গ সংঘাত। কণ্ঠে কণ্ঠে এক আওয়াজ, শহীদের খুন ভুলব না, বরকতের খুন ভুলব না। যেন আকাশ ভেঙে পড়ছে, পৃথিবী কাঁপছে, ভূমিকম্পে চৌচির হয়ে ফেটে পড়ছে দিক বিদিক। শুধু উত্তর নয়, দক্ষিণ নয়, পূর্ব পশ্চিম নয়, যেন সমস্ত পৃথিবী জুড়ে ছাদে ছাদে, প্রতি ছাদে বিক্ষুব্ধ ছাত্র যুবক ফেটে পড়েছে চিৎকারে, শহীদ স্মৃতি অমর হোক। সবাই বুঝল, বুঝতে কারো বেগ পেতে হলো না। রাস্তায় স্লোগান দেওয়া নিষেধ, মিছিল শোভাযাত্রা বেআইনি করেছে সরকার, কিন্তু ঘরে ঘরে ছাদের উপরে মিছিল করা তা তো আর বেআইনি নয়। আর তাই ঘরে ঘরে ছাদের উপরে সমবেত হয়ে স্লোগান দিচ্ছে ওরা, ছাত্ররা। মুসলিম হল, মেডিকেল হোস্টেল, ঢাকা হল, চামেরি হাউস, ফজলুল হক হল, বান্ধব কুটির, ইডেন হোস্টেল, নূপুর ভিলা, সবখান থেকে সবাই যেন এক কণ্ঠে আশ্বাস দিচ্ছে, দেশটা আমার, ভয় নেই। সালমার হাতে একটা টান দিয়ে শাহিদ বলল, গত ইলেকশনের সময় তোরা এমনি স্লোগান দিয়েছিলি ছাদের উপর দাঁড়িয়ে, তাই না আপা? সালমা সংক্ষেপে জবাব দিল। শাহিদ বলল, কি লাভ হয়েছে তোদের?
যাদের ভোট দিয়ে পাঠিয়েছিস তারা তো এখন আর কিছু বলছেই না। উত্তরে সালমা কিছু বলবে ভাবছিল, শুনল রাজ্জাক সাহেব তার স্ত্রীকে বোঝাচ্ছেন, আরে সবাই তো আর মীর জাফর নয়, ভালো লোকও আছেন। আসল কথা হলো কে ভালো আর কে মন্দ সেটা যাচাই করে নিতে হবে, বুঝলে? অনেকক্ষণ এক ঠাঁই দাঁড়িয়ে থেকে পায়ে ব্যথা করছিল মাহমুদের। একটা চেয়ার খালি হতে তাড়াহুড়ো করে বসে পড়ল সে। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখল 9টা বেজে গেছে প্রায়। এতক্ষণ কিউখানের একটানা প্রলাপ শুনতে হয়েছে ওকে। বড় কর্তার ধমক খেয়ে লোকটা রেগেছে ভীষণ। এই তো একটু আগে ইন্সপেক্টরদের সবাইকে ডেকে অবস্থা জানালেন তিনি। বললেন, আমি জানতাম আপনাদের দিয়ে কিচ্ছু হবে না, আপনারা শুধু গায়ে বাতাস দিয়ে বেড়াতে পারেন, এছাড়া কিচ্ছু নয়। বড় কর্তা বললেন, কি আশ্চর্য, আপনাদের কাজের নমুনা দেখলে আমার গা জ্বালা করে ওঠে। এত কিছু ঘটে যাচ্ছে অথচ আপনারা কিচ্ছু করছেন না। একজন পুলিশ অফিসার হাত কচলে বলল, আমরা কি করব স্যার, ওরা ছাদের উপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। আমরা তো হুকুমের দাস, আমরা কি করব? আপনারা কি করবেন মানে? বড় কর্তা ভ্রু কুচকে বললেন, আরে আপনারাই তো সবকিছু করবেন। আপনারা হচ্ছেন সাচ্চা দেশপ্রেমিক। আরে দেশ তো আপনাদের দিকে তাকিয়ে আছে। বড় কর্তার কথা শুনে মাহমুদ অবাক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে আর ভাবছিল, সত্যি লোকটা একটা জিনিয়াস। মানুষকে কি শ্রদ্ধার চোখেই না দেখে। আমাদের প্রতি তার কি গভীর মমতা বোধ। বড় কর্তা আবার বললেন, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন গুটিকয় বিদেশের দালাল আমাদের সোনার দেশটাকে একেবারে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে, সর্বনাশ করছে আমাদের। তার কথা একজন অফিসার উৎসাহিত হয়ে বলল, ইয়ে হয়েছে স্যার, কি যে বলবো, যেখানেই যাই বুঝলেন, সেখানেই দেখি ছেলে ছোকরারা সব জটলা বেঁধে কি সব ফুসুর ফাসুর করছে। জানেন স্যার, লোফার এই কাগজের হকার বলুন, রিক্সাওয়ালা বলুন, এমনকি সরকারি কর্মচারীদের মধ্যেও কেমন একটা সন্দেহের ভাব দেখলাম। আমাদের বিরুদ্ধে কেমন যেন একটা ষড়যন্ত্র করছে ওরা। তাই? কিউখানের চোখে মুখে হতাশার ছাপ। দেশটা তো তাহলে একেবারে রাষ্ট্রদ্রোহিতে ভরে গেছে। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো মাহমুদ। শাহানা ওর জন্য দাঁড়িয়ে থাকবে গুলিস্তানের সামনে, তাকে নিয়ে বাসায় ফিরতে হবে। বজলে আর ডলি এখনো নিশ্চয় অপেক্ষা করছে। স্লোগান দেবার চোঙাগুলো সব একপাশে এনে জড়ো করে রাখলো ওরা। এতক্ষণ ছাতের উপর উঠে একটানা অনেকক্ষণ স্লোগান দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে সবাই। এই শীতের মরশুমেও গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে, গলার স্বর দমে গেছে, ভেঙে ভেঙে বেরুচ্ছে গলা দিয়ে। মুনিম বলল, গরম পানিতে নুন দিয়ে গার্গল করো, ভালো হয়ে যাবে, নইলে কিন্তু ব্যথা করবে গলায়, কাল আর কথা বেরোবে না। কয়েকজন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। ওরা বিছানায় এলিয়ে পড়ল। কেউ কেউ কাল দিনের বেলায় কি কি ঘটতে পারে তাই নিয়ে জোর আলোচনা শুরু করলো। কেউ ডাইনিং হলে খেতে বসলো, কিন্তু খাবার টেবিলেও তর্ক বিতর্ক আর আলোচনার শেষই নেই। মাঝখানের মাঠটা, যেখানে সুন্দর ফুল গাছের সার থরে থরে সাজানো, ঘাসের উপরে হাত পা ছড়িয়ে সেখানে বসলো মুনিম। অনেক চিন্তার অবসরে ডলির কথা মনে পড়ল ওর। ডলির সঙ্গে একবার দেখা হলে বেশ হতো, মুনিম ভাবল। কিন্তু পরক্ষণে আরেক চিন্তায় ডলি হারিয়ে গেল মন থেকে। রাত শেষে ভোর হবে আর পুলিশ এসে হয়তো ঘিরে ফেলবে পুরো হলটাকে। এমনি ঘিরেছিল আরেকবার 52 সালের 25শে ফেব্রুয়ারিতে। তখন এই হলটাই ছিল আন্দোলনের কেন্দ্রস্থল। সেদিনের কথা ভাবতে গেলে অবাক লাগে মুনিমের।
রীতিমতো একটা সরকার চালাতে হয়েছিল ওদের। বজলুর 25 নম্বর রুমটা ছিল অর্থ দপ্তর। ছেলেরা টাকা সংগ্রহের জন্য কৌটো হাতে বেরিয়ে যেত ভোরে ভোরে। রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি চাঁদা সংগ্রহ করে বেড়াতো ওরা। দুপুরে কৌটো ভরা আনি দুয়ানি আর টাকা এনে জমা দিত অফিসে। আন্দোলনের যাবতীয় খরচপত্র সেখান থেকেই চালানো হতো। বজলু ছিল এই দপ্তরের কর্তা। অর্থনীতিতে খুব ঝানু ছিল বলেই ওই পদটা ওকে দেওয়া হয়েছিল। নসু ছিল ওর হেড কেরানি। তা কেরানির মতোই মনে হতো ওকে। অর্থ দপ্তরের পাশে ছিল ইনফরমেশন ব্যুরো। ওদের কাজ ছিল কোথায় কি ঘটছে তার খবর সংগ্রহ করা। ভোর হতে না হতে সাইকেলে চড়ে এই খুদে গোয়েন্দার দল বেরিয়ে পড়তো শহরের পথে। কোথায় কজন গ্রেফতার হলো, কোথায় অধিক সংখ্যক পুলিশ জমায়েত হয়েছে, কোন জায়গায় এখন হামলা চলার সম্ভাবনা আছে, এইসব খোঁজ নিত ওরা। আর খোঁজ পেলে তক্ষুনি হেড অফিসে এসে খবরটা পৌঁছে দিত। এছাড়াও আরও কয়েকটা কাজ ছিল ওদের। এক জায়গা থেকে আরেক জায়গায় খবর আদান প্রদান, সরকারি গোয়েন্দাদের উপর নজর রাখা, আর নিজেদের মধ্যে স্পাই আছে কিনা সেদিকে দৃষ্টি রাখা। ইনফরমেশন ব্যুরোর কর্মকর্তা ছিল আমজাদ ভাই। বড় ধুরন্ধর ছিল লোকটা। দুজন সরকারি গোয়েন্দাকে হলের মধ্যে ধরে কি মারটাই না মেরেছিল। ইনফরমেশন ব্যুরোর পাশেই ছিল প্রচার বিভাগের অফিস, তার পাশে খাদ্য দপ্তর। ওদের কাজ ছিল জেলখানায় আটক বন্দীদের খাবার সরবরাহ করা। কেন্দ্রীয় দপ্তরটা ছিল মনসুর ভাইয়ের রুমে। সেখানে বসে আন্দোলন সম্পর্কে মূলনীতি নির্ধারণ করা হতো। সেই মতোই চলতো সবাই। বিকেলে অফিস আদালত থেকে, কারখানার বস্তি থেকে হাজার হাজার লোক এসে জমায়েত হতো হলের সামনে। প্রচার দপ্তর থেকে মাইকের মাধ্যমে আগামী দিনের কর্মসূচি জানিয়ে দেওয়া হতো ওদেরকে। তারপর ওরা চলে যেত। বসে বসে সেসব দিনের কথা ভাবছিল মনিম। ভাবতে গিয়ে বেশ ভালোই লাগছিল ওর। একটা ছেলে এগিয়ে এসে বলল, এখানে কুয়াশার মধ্যে বসে আছেন কেন? উঠুন তো মনিম ভাই, আপনার জন্য ভাত নিয়ে এসেছি রুমে। মনিম উঠে দাঁড়ালো, বলল, চলো। শাহানাকে নিয়ে বেশ রাত করে বাসায় ফিরে এলো মাহমুদ। প্রায় রাতেই এমনি দেরি হয় ওর। কোনোদিন কাজ থাকে, কোনোদিন ক্লাবে যায়, আড্ডা মারে। জীবনটা হলো একটা সুন্দর করে সাজানো বাগানের মতো। যেদিকে খুশি ইচ্ছে মতো উড়ে যেতে পারো তুমি, কিংবা কখনো ভ্রমর হয়ে উড়ে বেড়াতে পারো এক ফুল থেকে অন্য ফুলে। শাহানার বাহু স্পর্শ করে মাহমুদ বলল, শাহানা, তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? শাহানা চোখ তুলে একবার তাকালো ওর দিকে, তারপর সংক্ষেপে বলল, হ্যাঁ। মাহমুদ জানতো কি উত্তর দেবে শাহানা। অতীতে এমনি আরো অনেককে প্রশ্ন করে ওই একই জবাব পেয়েছে সে। আগে রোমাঞ্চিত হতো, আজকাল আর তেমন কোনো সাড়া জাগে না মনে। তো বা আবার জিজ্ঞেস করলো মাহমুদ, সত্যি ভালোবাসো? শাহানা হেসে জবাব দিল, জানি না। আমি জানি। মাহমুদ কেটে কেটে বলল, আমি জানি একদিন তুমি বাবুই পাখির মতো পলকে উড়ে চলে যাবে। শাহানা রক্তাভ হলো। তারপর হঠাৎ গভীর হয়ে গিয়ে বলল, তাই যাব। একজনের কাছে বেশি দিন থাকতে ভালো লাগে না আমার। গলার স্বরে তার শ্লেষ আর ঘৃণা। মাহমুদের মনে হলো মেয়েটি বড় নির্লজ্জ। ঠোঁটের কোণে কথাটা একটুও বাঁধল না। মাহমুদ নিজেও ও কথা বলেছে অনেককে। সালেহাকে মনে পড়ে, টালি ক্লার্কের মেয়ে সালেহা। মেয়েটা রীতিমতো ভালোবেসে ফেলেছিল ওকে। বোকা মেয়ে। ওর কথা ভাবলে দুঃখই হয় মাহমুদের। অমন বিষ খেয়ে আত্মহত্যা না করলেও পারত।
কিন্তু শাহানা ওর মতো বিষ খাবে না, খুব স্বাভাবিকভাবে সব কিছু নিতে পারবে সে। তবু মাহমুদের কেন যেন মনে হলো মেয়েটা বড় নির্লজ্জ। ভেতরে বাতি নেভানো ছিল। কড়া নাড়তে গিয়ে দুজনের চোখাচোখি হলো। মুখ টিপে এক প্রকারের অর্থপূর্ণ হাসি ছড়ালো শাহানা। মাহমুদও না হেসে পারল না। খানিকক্ষণ কোনো সাড়া পাওয়া গেল না। তারপর বাতি জ্বলে উঠল। শব্দ হলো কপাট খোলার। খোলা দরজার ওপাশে দাঁড়িয়ে বসলে পরিপাটি চুলগুলো এলোমেলো, মুখে ঈষৎ বিরক্তির আমেজ। ওদের দেখে বলল, কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? মাহমুদ হাত ঘড়িটা ওর মুখের কাছে বাড়িয়ে দিয়ে আস্তে করে বলল, খুব তাড়াতাড়ি ফিরিনি কিন্তু। বজলে লজ্জা পেয়ে বলল, এ কি, 2 ঘন্টা? আমার তো মনে হচ্ছিল। আমারও তেমনি মনে হলো। ডলির দিকে আর চোখে এক পলক তাকিয়ে নিয়ে শব্দ করে হেসে উঠল মাহমুদ। নীল আলো ছড়ানো ঘরের দেয়ালে একটা টিকটিকি টিকটিক শব্দে ডেকে উঠল। কোচের ওপরে বসে দেহটা এলিয়ে দিল মাহমুদ। আলনা থেকে তোয়ালিটা নামিয়ে নিয়ে বাথরুমে গিয়ে ঢুকলো শাহানা। ডলি দাঁড়িয়েছিল উত্তরমুখ আলমারিটার পাশে, জানালার ধার ঘেঁষে ওদেরকে পেছন করে। মাহমুদ বলল, কাল সকালে কি তোমার সঙ্গে একবার দেখা হতে পারে বজলে? বজলে প্রশ্ন করল, কেন বলো তো? কিছু আলাপ ছিল। গোপনীয় কিছু? না, ঠিক তেমন গোপনীয় নয়। বজলে এগিয়ে এসে বসলো তার সামনে। কাল কেন, এখনই বলো না। মাহমুদ বলল, না এখন না, কাল সকালে বরং একবার এখানে এসো তুমি, কেমন? জানালার পাশে দাঁড়ানো ডলি ঝুঁকে পড়ে কি যেন দেখছিল বাইরে। সার সার বাতি, গাড়ি আর লোকজন, সবকিছু অস্বস্তিকর মনে হলো তার। যেন এখন নিরিবিলি অন্ধকার কোণে গিয়ে লুকোতে পারলেই সে বেঁচে যায়। পেছনে ফিরে তাকাতে ভয় হচ্ছে ওর। যদি মাহমুদের চোখে চোখ পড়ে যায়? সত্যি, ওরা কি ভাবছে কে জানে। ডলি রীতিমতো ঘামতে শুরু করলো। বাইরে বেরিয়ে যখন রিকশায় উঠল ওরা, তখন ইলশে গড়ির মতো বৃষ্টি ঝরছে। ডলি অনুযোগের সুরে বলল, আজ আমায় এত বড় লজ্জাটা না দিলে চলতো না? বুঝলে অপ্রস্তুত হয়ে বলল, কোথায় লজ্জা দিলাম তোমায়? ডলি ঈষৎ রক্তাভ হয়ে উঠল, জানি না। ডলির হাতটা মুঠোর মধ্যে তুলে নিয়ে মৃদু চাপ দিল বজলে। চোখ জোড়া ওর মুখের উপর থেকে সরিয়ে নিয়ে বাইরে গাড়ি ঘোড়া আর লোকজন দেখতে লাগলো ডলি। রাস্তায় তেমন ভিড় নেই, যানবাহনের চলাচল অনেক কম। পথের দুপাশে দোকানগুলোতে খদ্দেরের আনাগোনাও খুব বেশি নয়। সহসা ডলি চমকে উঠল। মনে হলো ওদের রিকশার পাশ ঘেঁষে মুনিম সাইকেল নিয়ে দ্রুত বেরিয়ে গেল। কোথায় গেল সে? কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে পড়ল ডলি। এমনও তো হতে পারে আজ বাসায় ফিরে দেখবে মুনিম তার অপেক্ষায় বসে আছে। ডলিকে কাছে পেয়ে হয়তো বলবে, অনেক ভেবে দেখলাম ডলি, তোমাকে বাদ দিলে জীবনে আর কিছুই থাকে না, তাই সব ছেড়ে দিয়ে তোমার কাছে ফিরে এলাম, আমায় তুমি ক্ষমা করো। বলে কাতর চোখ জোড়া তুলে দিয়ে ওর দিকে তাকাবে সে। ডলি তখন কি উত্তর দেবে? ভাবতে গিয়ে ঘেমে উঠল ডলি, কিন্তু পরক্ষণে মনে হলো এ তার উদ্ভট কল্পনা ছাড়া আর কিছুই নয়। মুনিমকে সে দেখেনি, ওটা চোখের ভুল। এই 3 দিন ওরা খালি পায়ে হাঁটা চলা করছে, সাইকেলে নিশ্চয়ই চড়বে না মুনিম। ভাবতে গিয়ে কেন যেন বড় হতাশ হলো ডলি। বুঝলি ওর হাতে একটু নাড়া দিয়ে বলল, কি ব্যাপার,
চুপচাপ কি ভাবছো? ডলি আরো একটু ঘনিষ্ঠ হয়ে এসে বলল, ওরা স্বামী স্ত্রী, তাই না? ওরা? কারা? কাদের কথা বলছো? বজলে অবাক হয়ে তাকালো ওর দিকে। কেন, শাহানা আর মাহমুদ? বজলে কিছু একটা ভেবে বলল, হ্যাঁ, ওরা স্বামী স্ত্রী। এই তো মাস কয়েক হলো বিয়ে হয়েছে ওদের। কিন্তু হঠাৎ এ প্রশ্ন? এমনি। বজলের একখানা হাত নিজের হাতের মধ্যে তুলে নিল ডলি। শুনছিলেন জহির রায়হানের কালজয়ী উপন্যাস আরেক ফাল্গুন। আজকের জন্য এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী পর্ব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রিদিতা শেহরিনের সাথেই থাকবেন।